হ্যালো কলিজার বন্ধুরা, আমি তোমাদের সাদিয়া আপু চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে। আজকের এই গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা স্থির হয়ে বসে থাকতে পারবেন। তাই গল্পটি শোনার আগে কানে হেডফোন দিয়ে নেন। আর এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমপিদের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুল চায় পয়সা, এমপিরা হয় লিচ্চা। উক্ত কথায় কিছুটা দূরত্বে দণ্ডায়মান পুরুষটির মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। কথাটির প্রভাবে মানুষটি রণমূর্তি ধারণ করার কথা, কিন্তু মানুষটি সম্পূর্ণ শীতল চোখে চেয়ে আছে। নিজের চরিত্র নিয়ে এমন কটু কথা শুনেও একটা মানুষ কিভাবে এতটা নির্লিপ্ত থাকতে পারে তা ধারণা ছিল না আনাইয়া নামক রমণীর। সামনে মানুষটিকে রাগাতে না পেরে নিজেই কিছুটা ভরকে গেল। মুহূর্তের ব্যবধানে পুরুষটিকে নিজের অনেকটা কাছে অনুভব করলো। কানের কাছে ফিসফিস করে বলল, শুরু করব নাকি? আনায়া কিছু না বুঝে জিজ্ঞেস করলো, কি? আনায়ার বোকামতে পুরুষটি দুষ্টু হাসলো, দুষ্টু স্বরে বলল, লুচুগিরি। কথাটা বলে আনায়ার কানের লতিতে ওষ্ঠ জোড়া ছুঁয়ে দিল। আচমকা এমন স্পর্শে আনায়া কেঁপে উঠল, সিটকে সরে আসলো পুরুষটির কাছ হতে। সামনে দণ্ডায়মান পুরুষটির ঠোঁটের কোণে বাঁকা হাসি। আনায়া পূর্ণ দৃষ্টিতে পুরুষটির পানে চাইল। তার সামনে দণ্ডায়মান বর্তমান সময়ের এমপি আসিয়ান শিকদার অর্ণব দাঁড়িয়ে আছে। মুখে লেগে আছে নজর কাড়া সুন্দর হাসি। নিঃসন্দেহে সে একজন সুঠামদেহী সুদর্শন পুরুষ। তার সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হবে, কিন্তু পুরুষটির নজর কাড়া সৌন্দর্য ঘায়ল করতে পারল না আনায়া নামক রমণীকে। সে বর্তমানে রণমূর্তি ধারণ করেছে। আনায়া রণমূর্তি ধারণ করে এগিয়ে গেল অর্ণবের দিকে। আপনার লজ্জা লাগলো না একটা অপরিচিত মেয়েকে স্পর্শ করতে? লজ্জা মেয়েদের ভূষণ, ছেলেদের না। আর তুমি আমার ভবিষ্যৎ বউ, তোমার কাছে লজ্জা পাওয়ার কিছুই নেই। আনায়া রাগী স্বরে বলল, আমি জীবনেও আপনার মতো লুচু লোককে বিয়ে করব না। আমি বাবাকে না করে দিব। অর্ণব দুই পা এগিয়ে আনায়ার চোখে চোখ রেখে বলল, বিয়ে তোমার আমাকেই করতে হবে মেয়ে, আমার কাছ থেকে তোমার নিস্তার নেই। আনায়া রেগে কিছু বলতে তার পূর্বে দরজার ওপাশ থেকে ভেসে এলো, আপু, নিজে তোমাদের ডাকছে, আর কত কথা বলবে? এখনই প্রেমালাপ শুরু করে দিলে নাকি? আনায়ার রাগে যেন ঘি পড়লো। ইচ্ছে করছে দরজার ওপাশে থাকা মিহি আর অর্ণবকে একসঙ্গে পচা পানিতে চুবাতে। আনায়া গিয়ে দরজা খুলে রাগী দৃষ্টিতে মিহির দিকে তাকালো। মি ক্যাবলা মার্কা হাসি দিয়ে সেখান থেকে কেটে পড়লো। আনায়া অর্ণবের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে নিচে চলে গেল। অর্ণব আনায়া পিছু পিছু নিচে এলো। দুই পক্ষের মাঝে কথা হলো বেশ কিছুক্ষণ। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো আনায়ার বাবা সবার সাথে আলোচনা করে পরে তাদের মতামত জানাবেন। অর্ণবের পরিবার হাসি মুখে তাদের থেকে বিদায় নিল। অর্ণব যাওয়ার আগে আনায়া কি মনে করে একবার তাকালো অর্ণবের দিকে। অর্ণব চোখ টিপ দিল আনায়াকে। বিষয়টা কেউ না দেখলেও নজর এড়ালো না মিহি আর নীলিমার। দুজনে দুজনের দিকে তাকালো। অতঃপর আনায়ার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। আনায়া রাগ করে উপরে চলে এলো। সেরিস আনায়া ব্যবসায়ী আশরাফ খান এবং আশালতা বেগমের একমাত্র কন্যা। আনায়ের বড় দুজন ভাই রয়েছে। আনায়ের বড় ভাই আব্দুল্লাহ খান আয়ান, আয়ানের স্ত্রী নীলিমা, আর তাদের 4 বছরের কন্যা নাদিরা। ছোট ভাই আজিয়ান খান আবির। আনায়াদের যৌথ পরিবার। আশরাফ সাহেবেরা 2 ভাই, তার ছোট ভাই আকরাম খান, আকরাম খানের স্ত্রী মালিহা বেগম, তাদের 2 ছেলে মেয়ে মাহির এবং মিহি। মাহির অনার্স 2য় বর্ষে এবং মিহি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আশরাফ সাহেব, আকরাম সাহেব, আয়ান এবং আবির সবাই মিলে ব্যবসা দেখাশোনা করে। আসিয়ান শিকদার অর্ণব, ইমতিয়াজ শিকদার এবং মেহনাজ বেগমের একমাত্র ছেলে। অর্ণবের একটা ছোট বোন অহনা। ইমতিয়াজ শিকদাররা 3 ভাই বোন। ছোট ভাই ইলিয়াস শিকদার, তার স্ত্রী জেসমিন বেগম, তাদের 2 ছেলে 1 মেয়ে, জারিফ, জিহাদ, জিয়া। ইমতিয়াজ সাহেবের একমাত্র বোন রেহেনা বেগম, তার একমাত্র মেয়ে লাবণ্য। অর্ণবের দাদা ইশতিয়াক শিকদার ছিলেন একজন তুখোর রাজনীতিবিদ। সেই সূত্রে তার বাবাও রাজনীতিতে জড়িয়েছিলেন, কিন্তু অর্ণবের চাচা রাজনীতিতে না জড়িয়ে নিজের শখ পেশা ডাক্তারি বেছে নিয়েছেন। অর্ণবের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল দাদা আর বাবার মতো রাজনীতি করবে, তাই বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে এসে রাজনীতিতে যুক্ত হয়েছে। এবার এমপি নির্বাচনে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছে। বিছানায় বসতেই কিছুক্ষণ পূর্বের ঘটনা মনে পড়ল। আনায়া দুপুরে খেয়ে শুয়েছিল। হঠাৎ নীলিমা হাতে কিছু শাড়ি নিয়ে ঘরে এলো। কিছু বুঝে ওঠার পূর্বেই নীলিমার হাতে একটা নীল শাড়ি ধরিয়ে দিয়ে বলল, শাড়িটা পরে আয়। আনায়া অবাক হলো হঠাৎ শাড়ি পরার কথা শুনে। ভুরু কুচকে বলল, হঠাৎ শাড়ি পরবো কেন? বেশি কথা না বলে শাড়িটা পরে আয়। নীলিমা শাড়ি দিয়ে বলল।
আনায়া কথা না বাড়িয়ে সুন্দর করে শাড়ি পরে এলো। নীলিমা ওর মাথায় সুন্দর করে ঘোমটা দিয়ে দিল। অতঃপর ওকে নিয়ে নিচের ড্রয়িং রুমে নিয়ে আনায়ার বাবা আশিফ সাহেবের পাশে বসিয়ে দিলেন। এতক্ষণে আনায়া বুঝতে পারলো শাড়ি পরার রহস্য। ভিতর ভিতর রাগ করলেও তা প্রকাশ করলো না। ভদ্র মেয়ের মতো তাদের সালাম দিয়ে মাথা নিচু করে বসে রইল। অর্ণবের মা মেহনাজ বেগম আনায়াকে নিয়ে তার পাশে বসালেন। অনেক প্রশ্ন করলেন সে আনায়াকে। আনায়া হাসি মুখে সবগুলো প্রশ্নের উত্তর দিল। মেহনাজ বেগম হেসে আশিফ সাহেবের উদ্দেশ্যে বলল, ভাই সাহেব, আপনার মেয়েকে আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনার মেয়েকে আমি আমার আরেকটা মেয়ে বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। আপনি কি বলেন? আশিফ সাহেব হাসলেন, হেসে বলেন। আর মেয়ে যদি রাজি থাকে তাহলে আমার অমত নেই। মাঝ থেকে আবির বলে উঠল, বাবা, আমার মনে হয় ওদের দুজনকে আলাদা কথা বলতে দেওয়া দরকার, যেহেতু ওদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। আশিফ সাহেব সম্মতি জানালেন। নীলিমা আনায়াকে নিয়ে তার ঘরে এলো। পিছু পিছু অর্ণবে এলো। নীলিমা তাদের দুজনকে রেখে চলে গেল। এরপরের ঘটনা তো আপনাদের জানা। আনায়া বিছানা থেকে উঠে গিয়ে আলমারি খুললো। আলমারির একটা গোপন ড্রয়ার খুলে তার ভিতর থেকে একটা চিঠি বের করলো। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, মায়াবতী, তোমার ওই কাজল কালো চোখের মায়ায় পড়েছি আমি বারংবার। ডুবিয়েছি তোমার ঝিল আখিদয়ে। তোমার আখিদয়ে তির্যক চাহনি আমায় ঘুমাতে দেয় না। চোখ বুঝলে তোমার মায়াবী মুখটা চোখের সামনে ভেসে ওঠে। চিঠিটা পড়ে আনায়ার মুখের কোণে মুচকি হাসি ফুটে উঠল। মনে পড়ে গেল মানুষটার কথা। মুহূর্তের ব্যবধানে হাসি মাখা মুখে একরাশ ঘৃণা লক্ষ্য করা গেল। আনায়া চিঠিটা আগের জায়গায় রেখে আলমারি বন্ধ করে দিল। রাতের আধার কাটিয়ে ধরনী এখন সেজেছে নতুন রঙে। শুক্রবার দিনটা সবাই বাসায় থাকে। আনায়া গভীর ঘুমে মগ্ন। পাশ থেকে ফোনটা বিকট শব্দে বেজে উঠল। আনায়া হাতটা ফোনটা নিয়ে নিভে নিভু দৃষ্টিতে স্ক্রিনে চাইল। বেস্ট ফ্রেন্ড নামটা জলজল করছে। আনায়া ফোন রিসিভ করে কানে ঠেকালো। এখনো ঘুমাচ্ছিস? আনায়া ঘুম ঘুম কণ্ঠে উত্তর দিল, বল কি বলবি? আজকে বিকালে আমাদের সব স্কুল ফ্রেন্ডদের নিয়ে একটা মিট আপ রাখা হয়েছে। অনেকদিন সবার সাথে দেখা হয় না, তাই ভাবলাম সবাই মিলে দেখা করা যাক। তুইও যেহেতু দেশে ফিরেছিস। ঠিক আছে, আমি চলে আসবো। তুই আমাকে লোকেশন ম্যানেজ করে দিস। আনায়া উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। নিচে নামতেই ওর চক্ষু চড়ক গাছ। ড্রয়িং রুমের সোফায় অর্ণব বসে আছে। আনায়া অর্ণবকে এই সময় ওদের বাসায় দেখে কিছুটা অবাক হলো। ড্রয়িং রুমে কেউ নেই। আনায়া এগিয়ে গেল অর্ণবের দিকে। আপনি এই সময় আমাদের বাসায়? অর্ণব ফোনে মগ্ন ছিল। অজ্ঞমসাৎ এক রমণীর মিষ্টি স্বর শুনে সেদিকে চাইল। আসতে মানা আছে নাকি? মানা নেই কিন্তু। অর্ণব ফোনটা পকেটে গুজলো। দুহাত পকেটে গুজে আনায়ের দিকে আগালো। সামনের দিকে আগাতে আগাতে পূর্ণ দৃষ্টিতে তাকালো আনায়ের পানে। পর্যবেক্ষণ শেষে ঠোঁটে ফুটে উঠলো বাঁকা হাসি। আনায়া অর্ণবকে নিজের দিকে আগাতে দেখে পিছাতে লাগলো। পিছনে যেতে যেতে এক পর্যায়ে সিঁড়ির হাতলের সাথে ওর পিঠ ঠেকে গেল। পিছনে যাওয়ার জায়গা নেই। অর্ণব আনায়ের খুব কাছে এসে থামলো। দুজনের মাঝে 2 ইঞ্চির মতো ফাঁকা। অর্ণব নেশালো চোখে ওর পানে চেয়ে বলল, তোমাকে অনেক হট লাগছে। তোমার চোখ ধাঁধানো হটনেসে আমার নেশা ধরে যাচ্ছে। আনায়া নিজের দিকে দৃষ্টিপাত করলো। ওর পরনে ফিটিং একটা টি শার্ট আর ট্রাউজার। আনায়া জিভ কাটলো। নিচে নামার আগে গায়ে ওড়না জড়াতে ভুলে গিয়েছে। ও কি ভেবেছিল নাকি এই অসভ্য লোকটা এই সময় এখানে থাকবে? 2 হাত সামনে ক্রস করে রেখে নিজেকে ঢাকার চেষ্টা করলো। অর্ণব ওর কাণ্ডে হেসে দিল। একটু ঝুঁকে ফিসফিস করে বলল, যা দেখার তা তো দেখেই ফেলেছি, এখন ঢেকে লাভ কি? আনায়া লজে মরিমরি অবস্থা। মনে মনে ইচ্ছে মতো অর্ণবকে বকছে। এই অসভ্য লোকটা আসার আর সময় পেল না। সাথে নিজেও কয়েকটা গালি দিল নিজের বোকামের জন্য। মনে মনে আর কত বকবে আমায়? আনায়া ভাবনা যে অর্ণবের দিকে চাইলো। ধরা পড়ে যাওয়ার পরও বুঝতে দিতে চাইলো না। আপনাকে বকতে যাব কেন? আমার আর কাজ নেই বুঝি? অতঃপর অর্ণবকে হালকা ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে বলল, দূরত্ব বজায় রেখে চলুন। তুমি আমার ভবিষ্যৎ বউ, তোমার সাথে দূরত্ব রাখলেই কি আর না রাখলেই কি? আপনার মতো অসভ্য লোককে আমি এই শেহরিশ আনায়া কোনো দিনও বিয়ে করব না। সেটা তো দেখাই যাবে। আপনি জেগে জেগে স্বপ্ন দেখেন, আর আমি আপনার সামনে অন্য কারো বউ হয়ে চলে যাব। বউ, তুমি একমাত্র আসিয়ান শিকদার অর্ণবের হবে, কথাটা মাথায় গেঁথে নাও মেয়ে। আনায়া কথা না বাড়িয়ে কিচেনের দিকে যেতে নিল। পিছন থেকে অর্ণব ডেকে উঠল, আগে ওপরে যে গায়ে ওড়না জড়িয়ে এসো। বলা তো যায় না, আমার মতো একটা ইনোসেন্ট ছেলে তোমার হটনেসে ঘায়েল হয়ে কখন উল্টাপাল্টা কিছু করে বসে, তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না, বিকজ আমি একটা ইনোসেন্ট ছেলে। আনায়া বিড়বিড় করে বলল, অসভ্য। রুমে যে গায়ে সুন্দর মতো ওড়না জড়িয়ে নেমে টেবিলে খেতে বসলো। কিছুক্ষণের মাঝেই পরিপাটি হয়ে নিচে নামলো আবির। অর্ণবের উদ্দেশ্যে বলল, চল দোস্ত। শালা, এতক্ষণ লাগে তো রেডি হতে?
মেয়েদেরও তো এর চেয়ে কম সময় হয়ে যায়। আমার বোন এখনো তোর সাথে বিয়ে দেয়নি, এখনই শালা বলছিস? আর বোন বিয়ে দিলেও আনু আমার ছোট, তাই আমি কোনোভাবেই তোর শালা হব না, কিন্তু তুই চাইলে তুই আমার শালা হতে পারিস। অর্ণব আবিরের পিঠে ধুম করে কিল বসিয়ে দিয়ে বলল, অসভ্য, আমার বাচ্চা বোনের দিকে তুই নজর দিস। আমার সাথে তোর বোনের বিয়েটা দে, দেখবি 1 বছরের মাথায় তোর বাচ্চা বোনের করলে কিউট একটা বাচ্চা। আনায়া এদের দুজনের কথা কিছু বুঝতে পারছে না। এরা কি পূর্ব পরিচিত? কথা শুনে মনে হচ্ছে খুব ভালো বন্ধু। ভাইয়া, তুমি কি এই অসভ্য এমপিকে চেনো? আনায়ার কথাই আবির ফিক করে হেসে দিল। অর্ণব রাগি চোখে আনায়ার দিকে তাকালো। এই অসভ্য এমপি হলো আমার বেস্ট ফ্রেন্ড। অর্ণব রাগি কণ্ঠে বলল, তুই আমাকে অসভ্য বলছিস কেন? তোর বোন ভালোবেসে আমাকে অসভ্য বলতেই পারে। বলে আনায়ার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। আনায়া অর্ণবের দিকে রাগি দৃষ্টি নিক্ষেপ করে খাওয়ায় মনোযোগ দিল। এর আগে তো কখনো তাকে আমাদের বাসায় দেখিনি। তুই বাসায় থাকলে তো দেখবি ওর সাথে আমার স্কুল লাইফে পরিচয়, প্রথম বন্ধু, তারপর বেস্ট ফ্রেন্ড। কলেজ লাইফ শেষে ও বিদেশে চলে যায় পড়াশোনা করতে। ও যখন দেশে ফিরে তার আগে তুই চলে গেলি কানাডা, দেখা হবে কি করে? অর্ণব দুষ্টু হেসে বলল, আমায় আরো আগে দেখতে পাওনি বলে আফসোস হচ্ছে? সমস্যা নেই, একবার আমাদের বিয়েটা হয়ে যাক, সারাদিন আমাকে তোমার চোখের সামনে দেখতে পারবে যত ইচ্ছে। অসহ্য। মুখে তুমি যাই বলো, মনে মনে যে আফসোস করছো সেটা কিন্তু আমি জানি। আনায়া রেগে আবিরকে বলল, ভাইয়া, তুই তোর অসভ্য বন্ধুকে নিয়ে আমার সামনে থেকে যাবি নাকি আমি এর মাথা ফাটিয়ে দিব? অর্ণব কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলল। আমার কিছু হয়ে গেলে তোমার কি হবে বলো? আনায়া চিল্লিয়ে বলল, আপনি যাবেন নাকি আমি আসবো? থাক, তোমাকে কষ্ট করে আসতে হবে না। আমাকে বললেই হয় তুমি আমার কাছে আসতে চাচ্ছ, আমি নিজ দায়িত্বে তোমার কাছে চলে আসব। আনিয়া রাগে ফেটে পড়ছে, ইচ্ছে করছে লোকটার মাথা ফাটিয়ে দিতে। আবির আশালতা বেগমকে ডেকে বলল। মা, আমরা যাচ্ছি। আশালতা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে বলেন, অর্ণব বাবা, দুপুরে না খেয়ে চলে যাচ্ছ? অর্ণব হেসে আনায়াকে শুনিয়ে শুনিয়ে বলল, শাশুড়ি মা, তোমার মেয়েকে আমার সাথে বিয়েটা দাও, দেখবে আমি সারাদিন তোমাদের বাড়িতে বসে থাকবো জামাই আদর পাওয়ার জন্য। আশালতা বেগম মেয়ের দিকে চাইলেন। মেয়েকে রাগি চোখে তাকিয়ে থাকতে দেখে বেশি কিছু বললেন না। অর্ণব আর আবির বিদায় নিয়ে নিচে গেল। আনায়া বিকেলে রেডি হচ্ছে। রেডি হওয়ার শেষে মাকে বলে বেরিয়ে পড়ল অর্ষার দেওয়া অ্যাড্রেসের উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমে দেখলো একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা নিরিবিলি পরিবেশে, যা আনায়ার অনেক বেশি পছন্দ। আনায়া ভিতরে ঢুকে দেখলো ওর ফ্রেন্ডটা কেউই এখনো আসেনি। রেস্টুরেন্টের একপাশে খোলা জায়গা আছে। আনায়া ভাবলো সেখানে যেয়ে দাঁড়াবে, যেই ভাবা সেই কাজ। আনায়া যখন নিজেতে মত্ত, তখন নীরবে কেউ ওর পাশে এসে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আনায়া পাশ ফিরে তাকিয়ে বলল, আপনি এখানে? তোমাকে অনেক মিস করছিলাম, তাই চলে এলাম। তুমি এখানে কি করছো? আনায়ার মাথায় দুষ্টু বুদ্ধি হানা দিল। ও ইশারায় অর্ণবকে কাছে আসতে বলল। অর্ণব কাছে আসতেই মিষ্টি হেসে বলল, প্রেমিকের জন্য অপেক্ষা করছি। শোনো মেয়ে, তোমার জীবনে প্রেমিক বলো আর ভালোবাসাই বলো, সব শুধু একজনই হবে, সে আসিয়ান শিকদার অর্ণব। হঠাৎ আনমনা হয়ে গেল আনায়া। ছিটের পাতায় ভেসে উঠল কিছু ছিটে। প্রেমিক? আদৌ কি অর্ণব সাহেব তার একমাত্র প্রেমিক হতে পারবে, নাকি তার আগেও কারোর বিচরণ ছিল আনায়ার হৃদয়ে? আনায়া অর্ণবের দিকে চাইলো। লোকটা ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আনায়া ভেবে পায় না লোকটার এভাবে চেয়ে থাকার কারণ। আনায়া এক বড় উঁচু করে জিজ্ঞেস করলো, যদি আপনার আগে কেউ প্রেমিক হয়ে থাকে তখন? অর্ণব মুখটা আনায়ার কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, আমি জানি তোমার একজন প্রেমিক ছিল, কিন্তু সে তোমার প্রেমিক হয়েও প্রেমিক না, ভুল মানুষ। আনায়া অর্ণবের কথায় থতমত খেয়ে গেল। অর্ণব কিভাবে জানলো ওর প্রেমিক ছিল? তার সম্পর্কে ও আর অর্ষা ছাড়া আর কেউ জানার কথা না। তাহলে অর্ণব কি আন্দাজে বলছে? হয়তো হতেও পারে। আপনি কিভাবে জানলেন সে ভুল মানুষ? তুমি নিজেই একদিন জানতে পারবে। আনায়া আর মাথা ঘামালো না। দুজনের মাঝে নীরবতা। নীরবে কেটে গেল কিছু মুহূর্ত। আনায়ার জন্য সময়টা অপেক্ষার হলো, অর্ণবের জন্য সময়টা প্রিয় মানুষ পাশে থাকার, প্রিয় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে অনুভব করার। সামনের দিকে তাকিয়ে থেকে আনায়া প্রশ্ন করলো, আপনি আদৌ এমপি তো নাকি ভুয়া এমপি? অর্ণব আনায়ার প্রশ্নে ভুরু কুচকে ওর দিকে তাকালো। শেষমেশ মেয়েটা ওকে ভুয়া এমপি বলল। মেয়েটা কি জানে যে ও বিপুল ভোট প্রতিপক্ষকে হারিয়ে জয়ী হয়েছে? না, জানে না বোধহয়। জানলে এভাবে বলতো না। এরকম মনে হওয়ার কারণ? এই যে সারাদিন আমার পিছু পিছু ঘুরছেন, এমপিদের তো অনেক কাজ থাকে। আপনি সত্যিকারের এমপি হলে নিশ্চয়ই আমার পিছু পিছু ঘুরতেন না। তোমার ধারণা ভুল মেয়ে, আমি একজন সংসদ সদস্য, কিন্তু তাই বলে কি আমি তোমার পিছু ঘুরতে পারবো না? দেখতে দেখতে বয়স 30-এর কোঠায় পৌঁছালো। এখন তোমার পিছু না ঘুরলে দেখা যাবে দাদা হওয়ার বয়সে আমাকে বাবা হতে হবে। আনিয়া বিবির করে বলল। অসভ্য। এরই মাঝে আনায়ার নজর গেল রেস্টুরেন্টের গেটের দিকে।
ওর ফ্রেন্ডরা গেট দিয়ে ঢুকছে। আনায়া ওদের দেখেই খুশি হলো। যাক, অবশেষে ওরা এলো। আপনি থাকেন, আমার ফ্রেন্ডরা চলে এসছে। অর্ণবকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করলো। আনায়া একবার পিছু ফিরে দেখতে পেত একজোড়া আঁকি ওর পানে কতটা মুগ্ধ নিয়ে তাকিয়ে আছে। আনায়া বন্ধুদের সাথে অনেকটা সময় কাটালো। এতদিন পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ওর মনটা হালকা হয়ে গেল। বন্ধুদের মাঝে অনেকের বিয়ে হয়ে গেছে, 2-1 তো বেবিও আছে। বন্ধুদের মাঝে আনাই অবিবাহিত, বাকি সবাই বিয়ে হয়ে গেছে। অর্ষার আপদ হয়েছে বিয়ে কিছুদিন পর। অর্ষার এক কথা, সে তার বেস্ট ফ্রেন্ডকে ছাড়া বিয়ে করবে না। মেয়েটা আনাইকে বড্ড ভালোবাসে। আড্ডা চলাকালীন সবাই আনাইকে একসাথে হামলা করলো। কি করছিস কবে? আনায়া ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। খুব তাড়াতাড়ি। অর্ষা অবাক চোখে তাকালো আনায়ের পানে। তার চোখে প্রশ্ন, সত্যি কি আনায়া বিয়ে করবে, তাও খুব তাড়াতাড়ি? আনায়া ওকে আশ্বস্ত করলো ও অর্ষাকে বলবে। অর্ষা সবার সামনে আর কিছু জিজ্ঞেস করলো না। ডিনারের সময় সবাই যার যার মতো খাচ্ছে। টেবিলে পিনপতন নীরবতা। আনায়া বাবার পাশে বসেছে। আশরাফ সাহেব মেয়েকে বড্ড ভালোবাসেন। ছেলেদের ভালোবাসেন না তেমন নয়, কিন্তু মেয়ে পাশে বসে না খেলে তার কেমন ফাঁকা ফাঁকা লাগে। তাই আনায়া সবসময় বাবার পাশেই বসে। হঠাৎ আশরাফ সাহেবের কণ্ঠ শোনা গেল। আনায়া মা, কি ভাবলে? কোন বিষয়ে? অর্পণের সাথে তোমার বিয়ের ব্যাপারে। ভাবার জন্য আমার কিছু সময় চাই। আশিফ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। আনায়ের মনটা খুশিতে ভরে গেল। ঠোঁটে কোণে হাসি ফুটে উঠল। ও নিজেকে অনেক ভাগ্যবতী মনে হলো এরকম একটা সাপোর্টিভ পরিবার পেয়ে। আনায়া, মাহিন, মিহি আর নীলিমা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। মিহি অর্ণবের ফেসবুক প্রোফাইলে ঢুকে একটা ফটো বের করে আনায়ার সামনে ধরে বলল, আপু, তুমি না সত্যিই বোকা। না হলে এত সুন্দর হ্যান্ডসাম ছেলেকে বিয়ে না করে তাকে ওয়েটিং লিস্টে ঝুলিয়ে রাখো। দেখো কি সুন্দর চোখ, জিম করা বডি, চোখে চশমা, ঠোঁটে মুচকি হাসি। হায়, এই হাসিতে মার গেই ম্যা। আনায়া রাগি চোখে মিহির দিকে তাকালো। ধমকে উঠে বলল, আমাকে তোর বোকা মনে হয়? হ্যাঁ, থাপড়িয়ে গাল লাল করে দেবো ফাজিল। আর তোর যদি লোকটাকে এতই ভালো লাগে তাহলে বল কাকাইকে বলে তার সাথে তোর বিয়ের ব্যবস্থা করি। আস্তাগফিরুল্লাহ, কি বলো এসব? তাকে তো আমার জিজু হিসেবে ভালো লাগে, আর সে আমাকে না তোমাকে পছন্দ করে। তাই তো সেদিন যাওয়ার আগে তোমার উদ্দেশ্যে চোখ টিপে দিয়েছিলাম। কথাটা বলে মি আর নীলিমা হেসে উঠল। আনায়ার এদের হাসি দেখে গা জ্বলে যাচ্ছে, তাই উঠে নিজের রুমের দিকে হাঁটা দিল। নীলিমা পিছু ডেকে বলল, আরে নন্দিনী, চলে যাচ্ছ যে? মিহি পাশ থেকে টিটকিরি মেরে বলল, ভাবি, আপু লজ্জা পেয়েছে, দেখো না ওর গাল লাল হয়ে গেছে। আনায়া হাঁটা থামিয়ে পিছু ফিরে আরেকবার ওদের দিকে রাগি লুকে তাকালো। অতপর ধূপধাপ শব্দ করে নিজের ঘরে চলে এলো। আনায়া যেতেই নীলিমা আর মিহি শব্দ করে হেসে দিল। আনায়া ঘরে এসে দরজা লাগিয়ে দিল। আলমিরার কাছে যেয়ে গুপ্ত জায়গায় হতে একটা চিঠি বের করলো। প্রিয় মায়াবতী, তোমার ওই ঝিল চোখের মায়ায় আমি ডুবে যাই বারংবার। তোমার ওই মায়াবী চোখ জোড়া আমার বুকে উতাল সমুদ্রের ন্যায় ঢেউ সৃষ্টি করে। তোমার ওই তীক্ষ্ণ চাহনি আমার বুকে এফর ওপর করে তোলে। এক অদ্ভুত নেশা জাগে মনে, তোমার নেশা। তুমি কি আমার পার্মানেন্ট নেশা হবে? আমি তোমার উত্তরের আশায় রইলাম মায়াবতী, ইতি তোমার গোপন প্রেমিক। আনায়া চিঠিটা আবার আগে থেকে রেখে দিল। চিঠিগুলো পড়লে তার মনে শান্তি লাগে। ও বারবার প্রেমে পড়ে যায় চিঠি, কিন্তু যখনই তার মুখটা চোখের সামনে ভেসে ওঠে তখন মনে ঘৃণা জাগে। তিক্ত স্মৃতি ভেসে ওঠে মনের কোণে। ও এই জীবনে মানুষটার মুখোমুখি হতে চায় না। ক্লান্ত বিকেলে আকাশে অল্প পরিসরে মেঘের আনাগোনা, বাতাসে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে, যেমনটা বৃষ্টি আসার আগে পরিবেশে পাওয়া যায়। আনিয়া তার বেলকুনিতে বসে চোখ বুজে বাতাসের সাথে আসার ঘ্রাণটা অনুভব করছে। পরিবেশটা অনুভব করার মতোই। আনিয়া অধীর আগ্রহের সাথে বসে আছে কখন বৃষ্টি আসবে আর সেটা গায়ে মাখবে। আনিয়ার চোখ বুজে থাকার মাঝে ঝিরঝির শব্দে বৃষ্টি পড়া শুরু করলো। জানালার গ্রিলের মধ্যে দিয়ে হাত বাইরে বের করলো আনিয়া। হাতের উপর পড়া বৃষ্টির পানিগুলো মুখে ছিটাচ্ছে। হঠাৎ কিছু মনে পড়তে আনিয়া দৌড়ে ঘরে এলো। চুরির বক্স থেকে 2 হাত ভর্তি রেশমি চুরি পরে আবার বেলকুনিতে গেল। হাত বাড়িয়ে দিল বৃষ্টিকে ছোঁয়ার প্রয়াসে। বৃষ্টির ঝিরঝির শব্দের সাথে চুরির রিনঝিন শব্দটা যেন মাদকতার সৃষ্টি করেছে। আনিয়া বৃষ্টির সাথে তাল মিলিয়ে হাত নাড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। মনে হচ্ছে ও আবার ওর কিশোরী বয়সে ফিরে যাচ্ছে। কিশোরী বয়সে বৃষ্টি হলে ছুটে যেত ছাদে। যতক্ষণ বৃষ্টি হতো ততক্ষণ ভিজত, মাঝে মাঝে জ্বরও চলে আসতো। তবু ওকে কেউ বৃষ্টিতে ভিজা থেকে আটকাতে পারতো না। আনিয়ার বাড়ির সামনে গাড়ির ভিতর থেকে এক যুবক মুগ্ধ নয়নে চেয়ে দেখছে আনিয়া নামক রমণীর বৃষ্টি বিলাস। বৃষ্টির মাঝে রমণীর চুরির রিনঝিন শব্দটাকে এক ঘরের মধ্যে নিয়ে গেল।
এই রমণী যদি ভুলেও জানতে পারতো তার চুরির রিনঝিন শব্দ কারোর মনে জড়ো হওয়ার সৃষ্টি করে, তাহলে হয়তো কখনোই এরূপ কাজ করতো না। যুবকটির এখন বৃষ্টির প্রতি অনেক হিংসে কাজ করছে। এই যে বৃষ্টির নীরবে তার প্রেয়সীকে ছুঁয়ে দিচ্ছে, সেটা তার একটুও সহ্য হচ্ছে না। তার প্রেয়সীকে কেন অন্য কেউ ছুঁয়ে দিবে? অন্য কারোর আগমনে প্রেয়সীর ঠোঁটের ভাঁজে কেন হাসি ফুটে উঠবে? এসব ভাবনার মাঝে কেউ একজন বলে উঠল, স্যার আমাদের দেরি হয়ে যাচ্ছে, ওদিকে মিটিংয়ে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। জরুরি মিটিং থাকায় এই বৃষ্টির মাঝে অর্ণব বেরিয়েছে। আনায়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কি মনে করে যেন তাকিয়েছিল। এই তাকানোই যেন তার জন্য সর্বনাশ ডেকে নিয়ে এলো। ড্রাইভিং সিটে বসার তাপসকে দ্রুত গাড়ি থামাতে বলল। অতঃপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল বৃষ্টি বিলাসী প্রেয়সীর পানে। প্রেয়সীর নেশায় ডুবে ভুলে বসেছিল সব কিছু। তার বিয়ে তাপসের ডাকি হুঁশ ফিরল। হাত ঘড়িতে সময় দেখে নিল, এখন যাওয়া দরকার, না হলে সত্যি দেরি হয়ে যাবে। গাড়ি স্টার্ট না দিয়ে এখনো বসে আছো কেন? আমার দিকে এভাবে ব্যাককেলের মতো হাঁ করে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো। তাপস অর্ণবের এরূপ আচরণে পুরো বেকল হয়ে গেছে। একটু আগেই অর্ণবই তো তাকে গাড়ি থামাতে বলল, আর এখন তাকে বকছে। তার স্যার তার সাথে এরূপটা করতে পারলো? মনে একা আকাশ দুঃখ নিয়ে তাপস গাড়ি স্টার্ট দিল। বৃষ্টি শেষে আনিয়া ঘরে প্রবেশ করলো। গাড়ির জামা বৃষ্টির ঝাপে ভিজে গেছে, দ্রুত পরিবর্তন করা প্রয়োজন। আনিয়া জামার তাক থেকে একটা জামা টান দিতেই তার ভিতর থেকে একটা কাগজ পড়লো। আনিয়া কাগজটি তুলে হাতে নিল। তার কাপড়ে ভাঁজে কাগজ কোথা থেকে আসবে? কৌতূহল হচ্ছে মনে, কৌতূহলের বসে কাগজটা খুলল। প্রিয় মায়াবতী, বৃষ্টির টিপ টিপ ফোঁটা যখন ধরণীতে ঝরে পড়ে, তখন তুমি গায়ের আটে পড়ে ভাবে লাল শাড়ি জড়িও, চোখের গাঢ় কাজল, হাতে রেশমি চুড়ি, বেলি ফুল দিয়ে খোপা বেঁধো চুল, সাথে থাকবে নুপুরের রুনুঝুনু শব্দ। আমি তোমার চরণ নিজের উরুদয়ের উপর রেখে যত্নে তা রাঙিয়ে দিব লাল আলতায়। অতঃপর তোমার ওই নিশালা চরণে এঁকে দিব গভীর এক চুম্বন। তুমি লাজে রাঙ্গা হয়ে ছুটে পালাবে ছাদের দিকে, আমিও ছুটব তোমার পিছু পিছু। তখন হাওয়ায় তোমার ওই দীঘল আঁচল উড়বে, পরিবেশে তোমার নুপুরের রুনুঝুনু শব্দে প্রতিধ্বনি ছড়িয়ে পড়বে। তুমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বৃষ্টিকে গায়ে মাখবে, আর আমি তোমার রূপে বারে বারে মুগ্ধ হব। বৃষ্টির তোপে তোমার ওই ওষ্ঠযুগল যখন শীতল হয়ে আসবে, তখন আমি নিশ্চুপে তোমার ওই গোলাপ রাঙ্গা ওষ্ঠদয়ে উষ্ণতা ছুঁয়ে দেব। তুমি লজ্জায় নিজেকে মুড়িয়ে নিবে, আমি মুগ্ধ চোখে তোমায় দেখব নয়ন ভরে। ইতি তোমার গোপন প্রেমিক। আনিয়া চিঠিটা বুকের মাঝে জড়িয়ে নিল। মনে পড়ে গেল পুরনো কথা। কিশোরী বয়সে চিঠিটা পড়ে সে কি লজ্জা পেয়েছিল সে। তার গালগুলো লজ্জায় রাঙা হয়ে গিয়েছিল। মনে মনে চিঠির পুরুষটিকে অসভ্য পুরুষ নামে আখ্যা দিয়েছিল। ওকে ব্লাশিং করতে দেখে অর্ষা ওকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করেছিল, কিরে তুই এরকম ব্লাশিং করছিস কেন? তোর গালগুলা পাকা টমেটোর মতো হয়ে যাচ্ছে। লাজুক আনিয়া তখন কিছু বলতে পারেনি অর্ষাকে। কি বলবে ও তো তখন চিঠির পুরুষের ভাবনায় বিভোর ছিল। সে লাজুক আনিয়া এখন আর নেই, সময়ের সাথে নিজেকে পরিবর্তন করেছে। ওর মনে প্রশ্ন জাগলো, সব চিঠি তো ও গোপন ডয়েরি রেখেছিল, তাহলে এটা এখানে এলো কিভাবে? হয়তো মনের ভুলে রয়ে গেছে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। কাগজটা গোপন ডয়েরি রেখে চলে গেল ফ্রেশ হতে। নীলিমা আর মিহির জোড়াজুড়িতে আনাইকে শপিংয়ে আসতে হলো। ওর কোনো ইচ্ছে ছিল না আসার। দুজনে ওকে ধরে বেঁধে নিয়ে এসেছে। তোমাদের শপিং করা দরকার, তোমরা আসতে আমাকে ধরে বেঁধে নিয়ে এলে কেন? নীলিমা বলল, বাড়িতে মেয়ে বলতে তুমি, আমি আর মিহি, আমরা রোদে শপিং করব আর তুমি বাড়িতে বসে থাকবে? তা তো হবে না না নন্দিনী। আর তুমি কেমন মেয়ে? সব মেয়ে যেখানে শপিং করার জন্য বায়না ধরে, সেখানে তোমাকে ধরে বেঁধে নিয়ে আসতে হয়? মি ভেঙচি কেটে বলল, ও তো মেয়ের কাতারেই পড়ে না ভাবি। না হলে যেখানে সব মেয়েরা অর্ণব শিকদারের পিছনে পাগল, সেখানে ও তাকেই পাত্তা দিচ্ছে না। আনিয়া মিহির পিঠে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। আমি তোর বড় ভুলে যাস না, বড় বোনের সম্পর্কে এসব বলতে মুখে আটকায় না। মিহি পিঠ ডলতে ডলতে বলল, তুমি আমার পিঠটা জ্বালিয়ে দিলে। তোমার মনে কি একটুও মায়া দয়া নেই? সবার জন্য না হলে আমার জন্য আর অর্ণব ভাইয়ের জন্য হলেও একটু তো মায়া করে শিখো। আমার মনে অনেক মায়া দয়া আছে, কিন্তু সেটা তোর আর তোর অর্ণব ভাইয়ার জন্য এক ফোঁটাও নেই। এভাবে ঝগড়া করতে করতে ওরা পৌঁছে গেল শপিং মলে। ড্রেসের দোকানে যে যার মতো ড্রেস দেখছে। আনার কিছু কেনার ইচ্ছা না থাকা সত্ত্বেও নীলিমা জোর করাই কিছু জামা দেখছে, কিন্তু কোনোটাই ওর পছন্দ হচ্ছে না। হঠাৎ কানে ভেসেলো একটা মিষ্টি ডাক, মায়াবতী, মায়াবতী।
ডাকটা কানে আসতেই আনায়ার মনে ধপ করে উঠলো। আশেপাশে তাকালো কিন্তু সন্দেহজনক কাউকে পেল না। আনায়া ভাবলো ও হয়তো বেশি ভাবছে। এটা ওর ভাবনার ফল, না হলে সেই মানুষটা এখানে কোথা থেকে আসবে? যদিও এই শহরে তো তার বসবাস। আনায়া নিজের মন থেকে সকল ভাবনা সরিয়ে জামা সিলেক্ট করাই মগ্ন হলো। কিছু মুহূর্তের ব্যবধানে কানে আবার ভেসে এলো একই সম্বোধন। আনায়া এবার নিজেকে ঠিক রাখতে পারলো না। সারা দোকানে নজর বুলালো, কাউকেই পেল না। খুঁজতে খুঁজতে ও দোকান থেকে বের হলো। সাথে সাথে ধাক্কা খেলো এক শক্তপোক্ত মানুষের সাথে। আনায়া ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে নিবে তার পূর্বে এক জোড়া বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ে গেল। আনায়া নিজেকে বাঁচাতে সামনের মানুষটার হুডির বুকের কাজটা খামচে ধরলো। আনায়া চোখ মেলে চেয়ে দেখলো মুখে মাস্ক লাগানো এক যুবক তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আনায়া নিজের অবস্থান লক্ষ্য করে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। যুবকটা তাকে এতটা কঠোর বন্ধনে বেঁধেছে, সে চাইলেই তা ছিন্ন করতে পারছে না। ব্যর্থ হয়ে আনায়া কঠোর স্বরে বলল, ছাড়ুন, আর কতক্ষণ এভাবে ধরে আর রাখবেন? আনায়ের কথাই যুবকটির ধ্যান ফিরল। সে এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। আনায়ের দিকে ভালো করে লক্ষ্য করে বলল, শুধু আমি যে তোমায় ধরে রেখেছি এমনটা কিন্তু নয়, আঁকড়ে ধরার প্রয়াস তোমার মাঝেও আছে। আনায়া যুবকটির কথা বুঝতে না পেরে প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল তার পানে। যুবকটির চোখের ইশারায় আনায়ার হাতের দিকে ইশারা করলো। এখনো আনায়া যুবকটির হুডি আঁকড়ে ধরে আছে। আনায়া সাথে সাথে হাত সরিয়ে ফেল, কিন্তু তবুও যুবকটির মাঝে তাকে ছাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আনায়া আশেপাশে তাকিয়ে দেখলো অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। ও নিজের অস্বস্তি হচ্ছে। এবার তো ছাড়ুন, আশেপাশের মানুষ তাকিয়ে আছে, আমার অস্বস্তি হচ্ছে। যুবকটি আনায়ার দিকে কিছুটা ঝুঁকে বলল, তোমার অস্বস্তি হলেও আমার কিন্তু ভালোই লাগছে। বলে চোখ টিপ দিল। আনায়ার আর সহ্য হলো না, ইচ্ছে করছে ধাক্কা দিয়ে লোকটাকে সরিয়ে দিতে। ও করলো তাই, ধাক্কা দিয়ে যুবকটিকে সরিয়ে দিল। আশপাশ থেকে তাকিয়ে থাকা মানুষদের উদ্দেশ্যে ধমকে সুরে পড়ল, সিনেমা চলছে এখানে, এভাবে তাকিয়ে আছেন কেন? এতক্ষণে নীলিমা আর মিহিও দোকানের বাইরে এসে দাঁড়িয়েছে। ওরা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। নীলিমার উদ্দেশ্যে বলল, ভাবি তোমাদের কেনাকাটা হলে চলো, আমার ভালো লাগছে না। নীলিমা কিছু বলবে তার আগে মিহি বলল, আমাদের তো এখনো কিছুই কিনা হয়নি আপু, এখনই চলে যাবে? আয় না, বোন আমার এরকম করে না। আজকে বেরিয়েছি, আবার কবে না কবে বের হবো তার ঠিক নেই। আরও কিছুক্ষণ থাকো প্লিজ। ঠিক আছে, যাও, তোমাদের কি কি কেনা বাকি আছে তা দেখো। আনায়া দোকানের ভিতর ঢুকতে নিবে এমন সময় আবার যুবকটি ওর হাত ধরলো। আনায়া তাকিয়ে আবার যুবকটিতে দেখে মাথা গরম হয়ে গেল। বড় অসভ্য ছেলেটা। একটু আগে ও পড়ে যেতে নিয়েছিল বলে ধরেছিল, এখন আবার হাত ধরছি কেন? আনায়া চারিদিকে হাত চালিয়ে নিয়ে বলল, আপনার সমস্যা কি? আবার হাত ধরছেন কেন? একটা অপরিচিত মেয়ের হাত ধরতে লজ্জা লাগে না? তোমার হাত ধরতে আবার লজ্জা কিসের? তুমি তো আমার ভবিষ্যৎ বউ। যুবকটি নিজের মুখ থেকে মাস্ক সরালো। মুহূর্তের ব্যবধানে আবার মাস্ক পরে নিল। যুবকটি আর কেউ নয়, স্বয়ং অর্ণব। আনায়া অবাক, এই লোকটা ওর পিছু পিছু এখানেও চলে এসেছে। কিন্তু তার তো এখানে আসার কথা না। ও যে এখানে যাচ্ছে মানুষটা ওর পিছু পিছু চলে আসছে। এটা কি ডেস্টিনি নাকি পরিকল্পিত? আপনি এখানেও চলে এসেছেন? এখন কি শপিং মলেও রাজনীতি হয় নাকি? আমি তো এখানে তোমার জন্য এসেছি। আনায়া অবাক হলো, লোকটা ওর জন্য এসেছে মানে? ও কি তাকে আসতে বলেছে নাকি? আমার জন্য এসেছেন মানে? আমি কি আপনাকে আসতে বলেছি? হুম, তুমি আসতে বলনি, কিন্তু আমি আমার দায়িত্ববোধ থেকে এসেছি। দায়িত্ববোধ? এই যে তোমার মতো সুন্দরী একটা মেয়েকে যদি হাঁটতে হাঁটতে কোথাও হারিয়ে যায়, তখন আমার কি হবে ভেবে রেখেছো? সেটা তুমি ভাববে কেন? সকল ভাবনা তো আমার, আর আমার সেই দায়িত্ববোধ থেকেই আমি তোমাকে পাহারা দিতে এসেছি। আনায়া হতাশ, পুরোই হতাশ। এই লোকের দায়িত্ববোধের নমুনা দেখে ওর বিরক্ত লাগছে। এ নাকি আবার সংসদ সদস্য। আদৌ কি কথাটা গ্রহণযোগ্য কে জানে? নীলিমা আর মিহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুষ্টু মিষ্টি কথোপকথন শুনছিল আর হাসছিল। মিহি আফসোসের সুরে পড়ল, আজ কেউ আমাদের পাহারা দিতে আসে না বলে আমরা কারোর সাথে ধাক্কা খেয়ে তার গায়ে পড়তেও পারি না। আফসোস, বড়ই আফসোস বিষয়। নীলিমা আর অর্ণব মিহির কথাই হেসে দিল। আনায়া ওর পিঠে একটা চাপড় দিয়ে বলল, বেশি আফসোস হলে বল কাকাইকে বলে তোকে বিদায় করি। তোর মতো শয়তান মেয়ে আমাদের বাড়িতে আর রাখা যাবে না। বললেই হলো নাকি? উল্টো তোমাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে আমি একা খান বাড়িতে রাজত্ব করব। বকবক বাদ দিয়ে যা কেনা তাড়াতাড়ি কেন, না হলে তোদের ফেলেই আমি চলে যাব। নীলিমা আর মিহি ওদের কেনাকাটা করতে চলে গেল। ওরা চলে যেতে অর্ণব আনায়ার হাত ধরে সামনের দিকে হাঁটা দিল। আজব, আপনি আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আপনি এরকম চোর টাইপ সাজ দিয়েছেন কেন? অর্ণব নিচের দিকে তাকালো। ওর পরনে কালো প্যান্ট, কালো হুডি, হাতে কালো রঙের ঘড়ি, পায়ে কালো শু। আনায়ার ওকে দেখে চোর মনে হচ্ছে। প্রথমত আমি তোমায় বেচে দিতে নিয়ে যাচ্ছি না, গেলেই দেখতে পারবে।
দ্বিতীয়ত, তুমি হয়তো আশিয়ান শিকদার অর্ণবের সম্পর্কে জানো না। এখানে যদি এভাবে না এসে সাধারণভাবে আসতাম তাহলে এখানে ভিড় লেগে যেত, আশেপাশে সব মেয়েরা আমাকে ঘিরে ধরতো। তখন নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। তোমার কথা ভেবেই আমি এভাবে এসেছি, আর তুমি আমাকে চোর বলছো। আনিয়া ভেঙে পড়ল। ভিড় জমে যাবে না ছাই, ভাব নেওয়া বন্ধ করুন। আর আমার জানা মতে চোরেরাই চুরি করার আগে নিজেকে পরিপূর্ণ আবৃত করে আসে, যেন কেউ তাকে চিনতে না পারে। তাই কথা বলতে বলতে ওরা অর্ণব আনায়াকে নিয়ে একটা চুরির দোকানে এলো। দোকানদারকে বলল অনেক ধরনের রেশমি চুড়ি বের করতে। দোকানদার অনেকগুলো চুড়ি অর্ণবের সামনে রাখলো। অর্ণব আনায়ার হাত নিজের হাতে নিয়ে নিজের চুড়ি পরিয়ে দেখছে কোনটা ওর হাতে সুন্দর লাগে। আনায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ণবের পাগলামো দেখছে। অর্ণব অনেকগুলো চুড়ি দোকানদারকে বলল প্যাক করে দিতে। দোকানদার প্যাকিং করে একটা বড় বক্স ওদের সামনে রাখলো। আনায়া লোকটার কাণ্ডে হতবাক। এতগুলো চুড়ি দিয়ে ও কি করবে? লোকটার মাথার কি তার ছিঁড়ে গিয়েছে? এই, আপনি কি পাগল? এতগুলো চুড়ি কিনলেন? এত চুড়ি দিয়ে আমি কি চুড়ির দোকান দিব? অবশ্যই আমি পাগল, তবে সেটা শুধু এবং শুধু তোমার জন্য। এই চুড়িগুলো তুমি এখন পাবে না, আমাদের বিয়ের পরে পাবে। তুমি নিত্য নতুন চুড়ি পরে আমার সামনে ঘুরবে, আমি মুগ্ধ নয়নে তোমাকে দেখব। তোমার চুড়ির ইঞ্জিন শব্দে আমি মাতোয়ারা হব। আপনি জেগে জেগে স্বপ্ন দেখতে থাকেন। অর্ণব আনায়ার চোখে চেয়ে বলল। স্বপ্ন পূরণ হতে কতক্ষণ? আনায়া বাড়িতে শুয়ে বসে দিন পার করছে, তাই ভাবলো সে তাদের বিজনেসে জয়েন করবে। আনায়া কানাইতে থাকা অবস্থায় ফ্রি সময়ে বিজনেসে বাবা ভাইয়ের সাহায্য করত। ও সবসময় নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করে যেন বিষাদ ওকে ছুঁতে না পারে। কিন্তু চাইলে কি আমরা বিষাদের থেকে মুক্তি পেতে পারি? আনায়ার অবস্থাও তাই। এতগুলো বছরে ও নিজেকে অনেকটা সামলে নিয়েছে। আনায়া অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ওর বাবা ভাইরা চলে গেছে অনেক আগে। অফিসে আজকে একটা মিটিং থাকায় আনায়া দেরি করে যাচ্ছে। তৈরি হয়ে আনায়া অফিসের জন্য বেরিয়ে পড়ল। আনায়া নিজের কেবিনে বসে আছে, আর কিছুক্ষণ পরে মিটিং শুরু হবে। আয়নার সামনে যেয়ে শেষবারের মতো নিজেকে দেখে নিল। নতুন একটা কোম্পানির সাথে আজ তাদের মিটিং। আনায়া ভিতরে ভিতরে কিছুটা ভয় পাচ্ছে। ভয়কে পাত্তা না দিয়ে মিটিং রুমের দিকে অগ্রসর হলো। মিটিং রুমে ঢুকে আনায়া সব দিকে লক্ষ্য দিল। অকস্মাৎ ওর চোখ আটকে গেল একটা মানুষের মুখশ্রীতে। সেই মানুষটা এত বছর পর। আনায়ার মনে একরাশ ঘৃণা চলে এলো। আনায়া ভাবলেও চলে যাবে, কিন্তু আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ, তাই সে চাইলেও যেতে পারবে না। আনায়া নিজেকে সামলে ওর জন্য বরাদ্দ জায়গায় বসে পড়ল। অপরদিকে নিশান নামক মানুষটার মুখে বাঁকা হাসি। সে আনায়ার দিকে তাকিয়ে আছে। আনায়ার লোকটার তাকানোতে শরীর চলে যাচ্ছে। ইচ্ছে করছে নিশানের চোখে মরিচের গুঁড়ো ডলে দিতে, কিন্তু চাইলে সব সম্ভব না। তাই আনায়া দাঁতের দাঁত চেপে বসে আছে। নিজের প্রেজেন্টেশনের সময়টুকু বাদে বাকিটা সময় আনায়া চুপচাপ ছিল। অবশেষে নিশানদের কোম্পানির সাথে আনায়াদের ডিল ফাইনাল হলো। আনায়া মনে মনে কিছু ভাবলো। ওর ঠোঁটের কোণে ফুটে উঠলো বাঁকা হাসি। সামনে কি কিছু হতে চলেছে? অহনা ক্লাস শেষে বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করতে বেরিয়েছে। সব বান্ধবীরা মিলে কথা বলছে আর হাঁটছে। অহনা কথা বলতে কখন রাস্তায় চলে এসেছে তার খেয়াল নেই। হঠাৎ ওর সামনে একটা গাড়ি চড়ে ব্রেক করলো। অহনা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আবি কিছু কাজে গাড়ি নিয়ে বেরিয়েছিল। হঠাৎ কাউকে রাস্তার মাঝখানে দেখে সাথে সাথে ব্রেক কষে। ওর মাথায় আগুন ধরে গেল। কোনো মানুষ কিভাবে এই মাঝ রাস্তায় আসতে পারে? কমন সেন্স কি ঘোড়া চড়াতে গিয়েছে? আবি ডেকে গাড়ি থেকে বেরোলো। এতক্ষণে অহনার ফ্রেন্ডরা ওকে সামলে নিয়েছে। সমস্যা কি? চোখে দেখতে পান না? হাঁটার সময় কমন সেন্স কোথায় থাকে? অহনা আবিরের দিকে ফেলো। আবির মেয়েটার দিকে তাকিয়ে রাগী স্বরে কিছু বলবে, তার আগে মেয়েটার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য থমকে গেল। মেয়েটার মুখে ভীতি লেগে আছে। এতেও যেন মেয়েটার মুখে এক মায়া লেগে আছে। আবিরের অহনাকে চিনতে একটু ভুল হলো না। অর্ণবের ছোট বোন অহনা, কিন্তু ওর তো বাড়ির গাড়িতে আসা যাওয়ার কথা। ও এখানে কি করছে? অহনা, তুমি এখানে কি করছো? রাস্তায় হাঁটার সময় দেখে হাঁটবে তো। অহনা সামনে তাকিয়ে দেখলো আবির দাঁড়িয়ে। এতক্ষণ মনের ভিতরে থাকা ভয়টার জন্য নিমেষে উধাও হয়ে গেল। আসলে ভাইয়া, আমি আজকে একটু ফ্রেন্ডদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। দুঃখিত, আমি খেয়াল করিনি। কখন হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে চলে এসেছি। আবির ধমকে বলল। তা খেয়াল করবে কেন? চোখ তো আকাশে নিয়ে হাঁটো। অহনা মাথা নিচু করে বলল, দুঃখিত ভাইয়া। অর্ণব জানে তুমি গাড়ি ছাড়া রাস্তায় এভাবে ঘুরে বেড়াচ্ছ? অহনা আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া জানি না, আমি আম্মুকে বলে এসেছি। গাড়িতে ওঠো, আমি পৌঁছে দিয়ে আসি। আমি ঘোরাঘুরি শেষে বাসায় চলে যাব। আপনি যেই কাজে যাচ্ছিলেন সেখানে যান। তুমি গিয়ে গাড়িতে বসবে নাকি আমি অর্ণবকে ফোন দিব? অহনা অসহায় চোখে আবির দিকে তাকিয়ে বলো, প্লিজ আবির ভাই, ভাইকে ফোন দিবেন না। আবির দুই হাত বুকে গুজিয়ে বলো, ঠিক আছে, আমি অর্ণবকে ফোন দিব না। তুমি ভদ্র মেয়ের মতো গাড়িতে যেয়ে বসো, তাহলেই হবে। অহনার আবিরের উপর রাগ হচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করা যাবে না। মনে মনে আবিরকে বকছে,
তুই ভাইয়ের বন্ধু, ভাইয়ের সাথে ঘুরবি ফিরবি আড্ডা দিবি, মাঝে মাঝে পাশে এসে দাওয়াত খেয়ে যাবি। তুই কেন ভাইয়ের বোনকে শাসন করবি? তোকে কি আমারে ভাই আমার পাহারাদার হিসেবে রেখেছে নাকি? অহনা মনে মনে এগুলো বললেও আবিরের সামনে বলার সাহস নেই। মানুষটি দেখতে খুবই ভদ্র, আর রেগে গেলে অভদ্র শেষ। যদিও কখনো অহনার সাথে রাগ দেখায়নি, কিন্তু ও একবার আবিরকে মারামারি করতে দেখেছিল। কি নৃশংসভাবে একটা ছেলেকে মেরেছিল। এরপর থেকে ও আবিরকে প্রচুর ভয় পায়। ভাবনা রানী, ভাবনা শেষ হলে কৃপা করে গাড়িতে গিয়ে বসুন। অহনা নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। ভাগ্য ভালো একজন মানুষ অপরজন মানুষের মনের কথা বুঝতে পারে না। না হলে অহনা মনে মনে এতক্ষণ আবিরকে যা বলেছে সেটা শুনলে নিশ্চয়ই আবির ওকে উত্তম মাধ্যম দিত। অহনা ভদ্র মেয়ের মতো গাড়িতে যেয়ে বসে পড়লো। বাকি রাস্তায় কেউ কোনো কথা বললো না। আবির অর্ণবদের বাড়ির সামনে গাড়ি থামালো। এরপর বাড়ির গাড়ি ছাড়া কোথাও যাবে না। ঘুরতে যেতে ইচ্ছে হলে অর্ণবকে বলবে, ও নিয়ে যাবে। ও যদি ব্যস্ত থাকে তাহলে আমাকে বলবে, আমি নিয়ে যাব। তাও কোথাও একা যাবে না। অহনা ভদ্র মেয়ের মতো মাথা নেড়ে সাই জানিয়ে বাড়ির ভিতরে চলে গেল। আবির নিজের কাছে চলে গেল। আবির চলে যেতেই অহনা মনে মনে বলল, আসছে, তার কথা আমার শুনে চলতে হবে। একটা কোথাও যাবে না। আমি কি বাচ্চা যে হারিয়ে যাব? আমি তো বান্ধবীদের সাথে ঘুরতে যাব। দেখি আপনি কি করতে পারেন। অন্য পার্টি অফিসে গুরুত্বপূর্ণ মিটিংয়ে অবস্থান করছে। অগমসাদ পাশে থাকা ফোনটা ঝঙ্কা তুলে বেজে উঠল। অন্য ফোনের দিকে একবার তাকালো, অতঃপর রাগী চোখে তাপসের দিকে তাকালো। তাপস কানে ধরে সরি বলল। অর্ণবের মিটিংয়ের সময় বিরক্ত করা পছন্দ নয়, তাই মিটিংয়ের সময় ফোন সাইলেন্ট রাখে। মিটিংয়ের সময় ফোন তাপসের কাছেই থাকে। ও আজকে মিটিংয়ে ঢোকার পূর্বে ফোন সাইলেন্ট করতে ভুলে গিয়েছিল। কলকারীর নাম না দেখেই কলটা কেটে দিল। মুহূর্তের ব্যবধানে ফোনটা আবার বেজে উঠল। অর্ণবের মেজাজ খারাপ হয়ে গেল। ফোন করা ব্যক্তিকে ঝাড়ি দেওয়ার উদ্দেশ্যে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে ভুরু কুঁচকে গেল। এখন এই সময় এই মানুষটার ফোন রিসিভ করে কানে ধরল। অপর পাশের ব্যক্তিটির কথা শুনে রাগে অর্ণবের হাতের রক্ত ফুলে উঠল, সাথে মুখে বাঁকা হাসি। ওর দিকে নজর রাখো, আমি কিছুক্ষণের মাঝে আসছি। অপর পাশের ব্যক্তিকে কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল। ঠোঁটের কোণে লেগে আছে রহস্যময় হাসি। বিড়বিড় করে বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তপ্ত রোদে উত্তপ্ত ধরনী, গরমে নাজাল অবস্থা। আনিয়া নিজের কেবিনে কপালে হাত রেখে বসে আছে। রাগে ওর শরীর চলে যাচ্ছে, চোখের সামনে অতীতটা ভেসে উঠছে। নিশান নামক মানুষটার উপর একরাশ ঘৃণা রয়েছে তার। সময়ের সাথে সাথে নিজেকে সামলে নিলেও এখন তার মধ্যে অন্যরকম অনুভূতি হচ্ছে। ইচ্ছে করছে নিশান নামক মানুষটাকে ধ্বংস করে ফেলতে। এতগুলো বছর ভালোই তো ছিল, তাহলে কেন আবার ওই নিকৃষ্ট মানুষটার সামনে চলে এলো? আনিয়া তো কখনো চায়নি এই মানুষটার সাথে পুনরায় দেখা হোক। অতীতের খারাপ স্মৃতি অতীতেই রয়ে যাক, কিন্তু এবারের আনায়া পূর্বের আনায়া নয়। একে জ্বালাতে এলে নিজেকে সেই আগুনে জ্বলে পুড়ে ছারখার হতে হবে। আনায়া কিছুক্ষণ সময় নিয়ে ভাবলো, অতঃপর ওর ঠোঁটের কোণে দেখা গেল কুরুর হাসি। আনায়া কপালে হাত রেখে বসে আছে। এমন সময় ঝড়ের গতিতে কেবিনে ঢুকলো। আনায়া চোখ তুলে তাকিয়ে দেখলো মানুষটা আর কেউ নয়, স্বয়ং অর্ণব সাহেব। অর্ণব একটা চেয়ার টেনে আনায়ার বরাবর বসলো। আনাকে কপালে হাত রেখে বসে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে তোমার? মাথা ব্যথা করছে? খারাপ লাগছে নাকি জ্বর এসেছে? বলতে বলতে আনায়ার কপালে হাত রেখে তাপমাত্রা চেক করলো। আনায়া নিশ্চল চোখে চেয়ে আছে মানুষটার দিকে। তার সামান্য কপালে হাত রাখাই মানুষটার এত উদ্বিগ্নতা ওকে মানুষটার প্রতি মুগ্ধ করেছে। অর্ণব আনায়ার কপালে হাত রেখে দেখলো ওর শরীরের তাপমাত্রা ঠিক আছে কিনা। কপালের তাপমাত্রা তো ঠিক আছে, তাহলে কি তোমার মাথা ব্যথা করছে? আগে বলবে তো। আমার চিন্তায় তোমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তাহলে আমি আরো আগেই তোমার কাছে চলে আসতাম। কথাটা বলে অর্ণব আনায়ার মাথা টিপে দেওয়া শুরু করলো। আনায়া মানুষটার কাজে প্রতিবারই মুগ্ধ হয়। আনায়া অর্ণবকে থামিয়ে দিয়ে বসতে বলল, আমার মাথা ব্যথা করছে না, খারাপও লাগছে না। আমি ফিট অ্যান্ড ফাইন আছি। আপনার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। অর্ণব ভুরু কুঁচকে বলল, তোমার চিন্তা আমি করবো না তো কে করবে? কারোই করা লাগবে না। আনায়া উঠে জানালার থাই গ্লাসের সাথে গিয়ে দাঁড়ালো। গ্লাসের বাইরের ব্যস্ত শহর দেখাই ব্যস্ত আনায়া, আর তার পানে এক ধ্যানে তাকিয়ে আছে অর্ণব নামক প্রেমিক পুরুষ। অর্ণবের মাথায় কিছু একটা আসতেই উঠে দাঁড়ালো। আনায়ার কাছে গিয়ে ওর হাত ধরে নিয়ে দরজার দিকে হাঁটা দিল। আনায়া কিছুই বুঝলো না, এই লোক হঠাৎ ওকে নিয়ে কোথায় যাচ্ছে। আবির আনায়ার কেবিনের দিকেই আসছিল। হঠাৎ এই সময় অর্ণবকে আনায়ার কেবিন থেকে বের হতে দেখে অবাক হলো। তুই এই সময় এখানে? অর্ণব ভুরু কুঁচকে বলল, কেন, আসতে মানা আছে নাকি? মানা নেই, কিন্তু হঠাৎ দেখে অবাক হলাম। তোর অবাক হওয়া শেষ হলে সামনে থেকে সর। আবির এতক্ষণ খেয়াল করলো আনায়ার হাত অর্ণবের হাতের মুঠোয়। তুই ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? অর্ণব এক ভুরু উঁচু করে জিজ্ঞেস করলো। সেটা তোকে বলতে হবে? অবশ্যই, বড় ভাই হিসেবে বোন কোথায় যাচ্ছে সেটা জানা জরুরি। তোর বোনকে নিয়ে ডেটিংয়ে যাচ্ছি। আবির দাঁত কেলেই হেসে বলল, এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা। আনায়ার মাথায় হাত।
ওর ভাই কোথায় ওকে লোকটার সাথে বাঁচাবে তা না করে উল্টো অর্ণবকে উস্কে দিচ্ছে। তুই খাম্বার মতো সামনে দাঁড়িয়ে থাকলে যাব কি করে? সামনে থেকে সর। অর্ণব আনায়াকে নিয়ে কিছু দূর যেতেই আবির পিছন থেকে চেঁচিয়ে বলল। আমাকেও নিয়ে যা। অর্ণব হাঁটা থামিয়ে ওর দিকে তাকাতেই আবির ক্যাবলাকান্তের মতো হেসে দিয়ে বলল, থাক, আজকে তোরা যা, পরে কোনো একদিন আমিও যাব। পার্কিনে আসতেই আনায়ার চোখে পড়ল নিশানকে। নিশান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আনায়াকে দেখে এগিয়ে আসতে নিলেই পাশে অর্ণবকে দেখে থেমে গেল। অর্ণবের হাতের মাঝে আনায়ার হাত লক্ষ্য হতেই ওর চোখ জ্বলে উঠল। হিংসাই নাকি জেলাসি? আনায়া নিশানকে দেখানোর জন্য অর্ণবের আরো কাছে যেয়ে অপর হাতে অর্ণবের হাত জড়িয়ে ধরল। আনায়ার কাছে অর্ণব মুচকি হাসলো। নিশানের শরীরে যে কেউ আগুন ধরিয়ে দিচ্ছে। অর্ণব গাড়ি দরজা খুলে দিল। আনিয়া মিষ্টি এসে গাড়িতে বসতে অর্ণব ঘুরে নিজের বসার জন্য দরজা খুলবে এমন সময় ওর চোখ পড়ল নিশানের উপর। দুজন দুজনের দিকে চেয়ে আছে। দুজনের চোখে একে অপরের প্রতি প্রতিহিংসার আগুন। অর্ণব নিশানের দিকে চেয়ে বাঁকা হাসি দিয়ে গাড়িতে বসে পড়ল। অর্ণবের হাসিতে নিশানের গা জ্বলতে থাকা আগুনে যেন ঘি পড়ল। অর্ণব আনায়ার হঠাৎ ওর এতটা কাছে আসার মানে বুঝতে পেরে শব্দ করে হেসে দিল। আনায়া হঠাৎ মানুষটাকে এভাবে হাসতে দেখে অবাক হলো। মানুষটা হঠাৎ এভাবে হাসছে কেন? মানুষটা আবার পাগল টাগল হয়ে গেল নাকি? কি হলো, এভাবে পাগলদের মতো একা একা হাসছেন কেন? পাগল তো আমি তোমার প্রেমে সেই কবে হয়েছে সুন্দরী। আপনার মাথা খারাপ হয়ে গেছে। তোমাকে দেখার পর থেকে। সূর্যের ঝলমলে আলোয় উজ্জ্বল ধরনী। শুক্রবার সবার ছুটি দিন। আনায়া সোফায় শুয়ে টিভিতে মুভি দেখছিল। আবির এসে ওর পাশে বসলো। ওর হাত থেকে টিভির রিমোট নিয়ে নিল। আনায়ার মেজাজ খারাপ হলো। কি হলো, রিমোট নিলি কেন? দেখছিস না মুভি দেখছি। আবির চ্যানেল পাল্টাতে পাল্টাতে বলো, মুভি দেখে কি করবি? নিউজ দেখ, দেশের খবর রাখ। নিউজ দেখে কি হবে? তোর বন্ধু যে দেশের এমপি সে দেশ এমনিও রসাতলে যাবে। তোর ভবিষ্যৎ বরের সম্পর্কে এসব বলতে তোর বিবেকে বাঁধলো না? আনায়া দাঁত কেলিয়ে পড়ল। সত্যি কথা বলতে আমার একটু বিবেকে বাঁধে না। আর সেটা যদি হয় তোর এমপি বন্ধুর বিষয়ে, তাহলে তো আরো আগেই বিবেকে বাঁধে না। আবির চ্যানেল চেঞ্জ করে নিউজ চ্যানেলে দিল। নিউজে দেখাচ্ছে কিছু এমপি মন্ত্রী সবই বক্তৃতা দিচ্ছে। তাদের মাঝে আনায়ার চোখ গিয়ে আটকালো সাদা পাঞ্জাবি পরিহিত সুদর্শন সুটামদেহী অর্ণবের উপর। অর্ণবের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, পাঞ্জাবির হাতা কুনির পর্যন্ত কোটানো। অর্ণবের ফর্সা হাতে কালো ঘড়ি যেন ফুটে উঠেছে। চোখের রোদ চশমা পরিহিত অর্ণবকে পুরো মুভির হিরোদের মতো লাগছে। আনায়ার মাঝে মাঝে মনে হয় অর্ণবের এমপি না হলে মুভির হিরো হওয়াটা দরকার ছিল। হয়তো ভুলে হিরো হতে যেয়ে এমপি হয়ে গেছে। আনায়া কথাটা ভেবে মনে মনে হাসলো। অর্ণব মাইক হাতে নিল বক্তৃতা দেওয়ার জন্য। আনায়া ওদের আগ্রহে বসে আছে অর্ণবের বক্তৃতা শোনার জন্য। লোকটা ওর সামনে যেমন হাসি উজ্জ্বল, রাজনীতির ময়দানে কি সে তেমনই। আনায়ার ধারণা ভুল প্রমাণ করে অর্ণব গম্ভীর কণ্ঠে বক্তৃতা দেওয়া শুরু করলো। আনায়া মনোযোগ দিয়ে অর্ণবের কথাগুলো শুনছে। অর্ণবের কথা বলার ধরনে মনে হচ্ছে একজন এমপি কথা বলছে, কিন্তু আনায়ার সামনে তার ব্যক্তিত্ব আলাদা। অর্ণব যখন আনায়ার সামনে থাকে তখন এক অন্য অর্ণবকে লক্ষ্য করা যায়, যার মধ্যে কেয়ারিং, হাস্যোজ্জ্বল, দুষ্টু সত্তা দেখা যায়। মিহি ধপ করে আনায়ার পাশের সোফায় বসলো। আনায়ার সেদিকে ধ্যান নেই, ও তো অর্ণবকে দেখাই মগ্ন। মিহি হালকা কাশি দিয়ে বলল, প্রেমে পড়ে গেলে নাকি আপু? হ্যাঁ। এতক্ষণে আনায়ার ধ্যান ভাঙলো। মিহি কথা ওর কর্ণগোচর হয়নি। কিছু বললি? মিহি শব্দ করে হেসে দিল। ওর সাথে আবিরও যোগ দিল। আনায়া হঠাৎ দুজনের হাসির কারণ বুঝতে পারলো না। মিহি আর আবির হাসছে, আনায়া বেকুলের মতো ওদের হাসি দেখছে, কিন্তু দুজনের হাসি থামার নামই নিচ্ছে না। আনায়ার রাগ হলো। কি এমন হয়েছে যে এত হাসছে দুজন? আজও কি এমন হলো যে দুজন একেবারে হাসতে হাসতে মরেই যাচ্ছ? মিহি হাসি থামানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হয়ে আবার হেসে দিল। নীলিমা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ওদের দুজনকে হাসতে দেখে বলল, তোরা এভাবে হাসছিস যে? একটু পর তো হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাবি। মিহি হাসি থামিয়ে বলল, আর বলো না ভাবি, আপু মনোযোগ দিয়ে টিভিতে অর্ণব ভাইয়ের বক্তৃতা শুনছিল। আমি আপুকে জিজ্ঞেস করলাম, প্রেমে পড়ে গেলে নাকি আপু? আপু ভাইয়াকে দেখায় এতটাই মগ্ন ছিল যে আমার প্রশ্ন ঠিক মতো না শুনেই হ্যাঁ বলে দিল। এবার মিহিদের সাথে নীলিমাও যোগ দিল। আনার এখন নিজেকে নিজেরই থাপড়াইতে ইচ্ছা করছে। কেন যে ওই অসভ্য লোকটাকে এত মনোযোগ দিয়ে দেখতে গেল? না, ও অনুবেদিকে এতটা মগ্ন হতো না। এরা ওকে নিয়ে মজা করত। নীলিমা হাসতে হাসতে বলল, বেচারি ভুলে সত্যি কথা বলে ফেলেছে, তাই জন্য তোমার ওকে নিয়ে হাসবে এটা কিন্তু মোটেও ঠিক না। ভাবি শেষ পর্যন্ত তুমিও শুরু করলে? ঠিক আছে, আর মজা করবো না। নীলিমা আনায়ার থুতনিতে ধরে বলল, ননদিনী, ঘটনা কি সত্যি? তবে কি অতি তাড়াতাড়ি আমাদের বাড়িতে সানাই বাজতে চলেছে? তোমরা ওই আশাতেই বসে থাকো। আনায়া গটগট পায়ে নিজের ঘরে চলে এলো।
সোজা বেলকুনিতে চলে গেল। ফুরফুরে বাতাস বইছে, ফুরফুরে বাতাসে আনের মনটাও ফুরফুরে হয়ে গেল। ভাবনায় উকি মারছে অর্ণব নামক সুদর্শন পুরুষ। মানুষটা চমৎকার ব্যক্তিত্বের অধিকারী। এই যে একজন সংসদ সদস্য হয়েও আনায়াকে সময় দিতে সে একটু ভুলে না। হুটহাট উদয় হয়। আনায়া মাঝে মাঝে চমকায়, মাঝে মাঝে খুব করে ইচ্ছে করে মানুষটার প্রেমে পড়তে। এতটা কেয়ারিং একজন পুরুষের প্রেমে পড়তে কে না চাইবে? কিন্তু অতীত স্মরণ হলে আনায়া পিছিয়ে আসে, বিষাদের স্মৃতিগুলো তাড়া করে। তখন ভালোবাসা আর পুরুষ মানুষ দুটোর প্রতি ঘৃণা চলে আসে। আনায়া মনে প্রাণে বিশ্বাস করে সব মানুষ এক না, তবুও কেন যেন কথাটা নিজের জীবনে প্রয়োগ করতে পারে না। ভয় হয় যদি অতীতের পুনরাবৃত্তি হয় তখন। তাই আনায়া সামনে পা বাড়াতে কেউ নিজেকে গুটিয়ে নেয়। বিষাদ যে বড্ড ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর বিষাদে নিজেকে আর ভাসাতে চায় না। আনায়ার ভাবনার মাঝেই পাশে রাখা ফোনে টুং করে শব্দ হলো। আনায়া ধ্যান ভাঙলো। আনায়া ফোন অন করে চোখের সামনে ধরলো। স্ক্রিনে ভেসে উঠলো হুমকি স্বরূপ বার্তাটা দেখে আনায়ার ভুরু আপনা আপনি কুচকে গেল। কি পাঠালো এমন বার্তা? বিষয়টা আনায়াকে ভাবাচ্ছে। চট করে আনায়ার মাথায় নিশান নামকটা এলো। নিশান পাঠায়নি তো, কিন্তু ও আয়নার নাম্বার পাবে কোথা থেকে? আনায়া নাম্বারটাই কল দিল, ফোন রিসিভ হলো না। বাঁচতে বাঁচতে কেটে গেল। আনায়া নাম্বারটা ব্লক করে দিল। এরকম ছোটোখাটো হুমকিতে আর যাই হোক সে হরিশ আনায়া ভয় পায় না। পূর্বে আনায়া হলে হয়তো ভয় পেত। রাতে খাবে খেয়ে আনায়া ঘরে এসেছে। এর মধ্যে খাটের পাশে রাখা ওর ফোনটা বেজে উঠল। আনায়া ফোন হাতে নিয়ে দেখলো স্ক্রিনে অসভ্য লোক নামটা জলজল করছে। আনায়ার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। আনায়া ফোন রিসিভ করার আগে কেটে গেল। মুহূর্তের ব্যবধানে আবারও ফোন বেজে উঠল। আনায়া দেরি না করে রিসিভ করলো। ওপাশ থেকে অর্ণবের সমুদ্র স্বরে সালাম শোনা গেল। আনায়া সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলো, ব্যস্ত মানুষ, ফ্রি হলেন কখন? ব্যস্ততা তো থাকবেই, সংসদ সদস্য বলে কথা। কিন্তু আনায়া নামক রমণীর জন্য আমি সবসময় ফ্রি। সে যখন চাইবে তখনই আমাকে পাবে। আনায়া কোনো প্রশ্নের উত্তর করলো না। অর্ণব পুনরায় জিজ্ঞেস করলো, মন খারাপ? না। অর্ণব দুষ্টু হেসে জিজ্ঞেস করলো, আমায় মিস করছো বুঝি? যদি বলি হ্যাঁ? খুশিতে আমি পাগল হয়ে যাব। আনায়া দুঃখী হওয়ার ভান করেই বলল, শুধু এবং শুধুমাত্র এই জন্যই আমি আপনাকে মিস করি না। যদি এই খুশিতে আপনি পাগল হয়ে যান তখন এদেশের কি হবে? ওপাশ থেকে অর্ণবের হাসির শব্দ শোনা যাচ্ছে। প্রাণ খোলা হাসি যাকে বলে। তুমি যে একটু হলেও আমার কথা ভাবো, বিষয়টা জেনে ভালো লাগলো। এই ভালো লাগাকে আর একটু বাড়িয়ে দিতে আমার নামে কবুল করে ফেলো, তাহলেই তো হয়। অসভ্য পুরুষ। ওহে আমার প্রাণপ্রিয়া প্রিয়সিনী, আমি হলাম লেবু, তুমি হলে চিনি। তোমায় নিয়ে ঘুরতে যাব পাহাড়, সমুদ্র, পর্বত। দুজনে মিলে একত্রে হব ঠান্ডা এক গ্লাস শরবত। অর্ণবের কবিতা শুনে আনায়া খিলখিল করে হাসছে। ফোনের ওপাশে থাকা অর্ণব খুব মনোযোগ দিয়ে প্রেয়সীর হাসির শব্দ শুনছে। প্রেয়সীর খিলখিল হাসি ওর মনের তরঙ্গের মতো বারবার প্রতিধ্বনি সৃষ্টি করছে। ওর মনে প্রশান্তি পড়ে যাচ্ছে। বড্ড আফসোস হচ্ছে। আনায়া হাসি থামিয়ে জিজ্ঞেস করলো, কেন? এই যে প্রেয়সী খিলখিল করে হাসছে, তার হাসিতে হৃদয় শীতল হয়ে যাচ্ছে, মস্তিষ্ককে হাসির ঝঙ্কার সৃষ্টি হচ্ছে। কিন্তু আফসোস, সেটা সামনে থেকে দেখার সুযোগ হলো না। চক্ষুদয় আমার তৃষ্ণার্থ প্রেয়সীর হাসি মুখখানা দেখার জন্য। এমপি সাহেব রাজনীতি ছেড়ে কবি হলেন কবে থেকে? যখন থেকে প্রেয়সী কবিতা হলো তখন থেকে নিজেকে কবি রূপে রূপান্তরিত করেছি। ভালো। মন ভালো হয়েছে? আপনাকে কে বললো আমার মন খারাপ? অনুভূতিটা জানান দিল আজ প্রেয়সীর মন খারাপ। সে আমায় বড্ড মিস করছে। আমার আবার প্রেয়সীর মন খারাপ সহ্য হয় না। যেই মুখে খুশির ঝলক মানায় সেই মুখে উদাসীনতা বড্ড বেমানান। আনায়া উদাস মনে বলল, সেই মুখেই এক সময় বিষাদের বিচরণ ছিল। সেটা অতীত। অতীতকে স্মরণ করে বর্তমানকে অবহেলা করতে নেই। হয়তো। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি জানি তুমি সারাদিন আমার কথা ভাবো, কিন্তু তাই বলে রাত জেগে আমার কথা ভাবতে হবে না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আপনিও নিজের খেয়াল রাখবেন। অর্ণব দুষ্টু হেসে বলল, আমার খেয়াল রাখার জন্য তুমি পার্মানেন্টলি আমার কাছে চলে এসো, তাহলে আমার আর কষ্ট করে নিজের খেয়াল রাখতে হবে না। রাখছি, আল্লাহ হাফেজ। অর্ণবকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। অপর পাশে অর্ণব বোকা বনে গেল। কেমন বললো যে মেয়েটা মুখের উপর কল কেটে দিল? ভেবে পেল না। ওর ঘুম পাচ্ছে। সারাদিন খুবই ব্যস্ততা কেটেছে, খুবই ক্লান্ত লাগছে। বিছানায় গা এলিয়ে দিতেই মুহূর্তেই ঘুমের দেশে পাড়ি দিল। আনায়ের ঘুম ভাঙলো অনেকটা বেলা করে। ওপাশ থেকে ফোন হাতে নিয়ে দেখলো 10টা বেজে গেছে। লাফ দিয়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। নিচে নেমে দেখলো নীলিমা টেবিল গুছাচ্ছে। ভাবি, এত বেলা হয়ে গেল, আমাকে ডাকলে না কেন? ভাইয়ার আগে অফিসে চলে গেছে? যাওয়ার আগে একবার আমাকে ডাকলো না? আমি তোমাকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভাইয়া ডাকতে দেয়নি। বললো ঘুমাচ্ছ, ঘুমাক। আজকে অফিসে বেশি কাজ নেই, তুমি নাস্তা করে আসছে, ধীরে যাও। আনায়া খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল।
আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। অকমসাৎ ভাবনে উকি দিল অর্ণব নামক মানুষটা। কাল ওভাবে মুখের উপর কল কেটে দেওয়ার মানুষটা কি রাগ করেছে? করেরই কথা, রাগ করে করুক, তাতে আনার কি আসে যায়? সত্যি কি আনার কিছু আসে যায় না? হয়তো হ্যাঁ, হয়তো না। আনায়া মাথা থেকে অর্ণবের কথা বাদ দিতে চাইলো, কিন্তু চাইলে কি তা সম্ভব? আনায়া যত চাচ্ছে অর্ণবের কথা মনে না করতে, তত ওর মনে অর্ণবের ওর প্রতি কেয়ার, ওর কথা বলা সব কিছু স্মরণ হচ্ছে। অর্ণবকে নিয়ে ভাবতে ভাবতে আনায়া তৈরি হয়ে গেল। আনায়া আজ নিজেই ড্রাইভ করছে। কিশোরী বয়সে ওর শখ হয়েছিল ড্রাইভিং শেখার। শখের বসেই ওর ড্রাইভিং শেখা। সাধারণত বাড়ি কেউ আনায়াকে কখনো ড্রাইভ করতে দেয় না। কোথাও যেতে হলে ড্রাইভার বা ভাইদের মধ্যে কেউ দিয়ে আসে। দুই ভাইয়ের চোখের মনি বলে কথা। এই মুহূর্তে বাড়িতে কোনো ড্রাইভার ছিল না, তাই নিজেই গাড়ি নিয়ে বের হয়েছে। ফুরফুরে মনে গান শুনছে আর ড্রাইভ করছে আনায়া। হঠাৎ দেখলো অপর পাশ থেকে একটা গাড়ি আনায়ার গাড়ি থেকে আসছে। আনায়া ভাবলো গাড়িটা হয়তো পাশ কাটিয়ে চলে যাবে। ওর ভাবনাকে ভুল প্রমাণ করে গাড়িটা আনায়ার গাড়ির ঠিক 2 ফুট সামনে থামলো। আনায়া তাড়াতাড়ি ব্রেক কষলো, আর একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এভাবে মানুষ গাড়ি চালায়? নেশা করে গাড়ি চালাচ্ছে নাকি? আর আগে ফুঁসে উঠলো আনায়া। গাড়ি চালককে একজোট কথা শোনাবে বলে মনোভাব নিয়ে গাড়ি থেকে বের হলো। অপর পাশের গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো একজন। আনায়া কিছু বলার জন্য মানুষটার মুখের দিকে তাকাতেই থমকে গেল। আনায়াকে এভাবে থমকে যেতে দেখে অপর পাশের মানুষটার মুখে বাঁকা হাসি ফুটে উঠলো। কি হলো, অবাক হলে? অবাক হওয়ারই কথা, এতদিন পর দেখা হলো। আনায়া নিজেকে সামলে নিল। আজও নিশানকে তার যোগ্য জবাব দিবে। পূর্বের মানুষটাকে ছাড় দিল, এখন আর নীরব থাকবে না। হঠাৎ মাঝ রাস্তায় আবর্জনার সম্মুখীন হলে যে কেউই অবাক হবে, তেমন আমিও কিছুটা অবাক হয়েছিলাম। চিন্তা নেই, আমি নিজেকে সামলে নিতে চাই। নিশান কিছুটা নয়, বরং অনেকটা অবাক হলো। পূর্বের আনায়ার সাথে এই আনায়ার মিল পাচ্ছে না। পূর্বে কিছু বলে মেয়েটা চুপচাপ মাথা নিচু করে থাকতো, পাল্টে কিছু বলতো না। সে মেয়ের এমন জবাব পেয়ে নিশান অবাক হলো। বাহ, মুখে বুলি ফুটছে দেখছি। এই বুলি কি অর্ণব শিকদারের থেকে শেখা নাকি? শিখলেই বা ক্ষতি কি? এত সুন্দর হ্যান্ডসাম একটা মানুষের থেকে কোনো কিছু শেখার সুযোগ কজনই বা পায়? নিশান কিছু না বলে আনায়ার দিকে তাকালো। নিশানকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আনায়ার রাগে শরীর চলে যাচ্ছে। এভাবে অভদ্রদের মতো গাড়ি চালানোর মানে কি? রাস্তা কি আপনার বাবার, নাকি নেশা করে হুঁশ হারিয়ে গেছে? এতদিন পর দেখা, তাই ভাবলাম তোমাকে একটু চমকে দিই, তাই আর কি। আনায়া ফুঁসে উঠে বলল, গাড়ি সরান, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। যদি না সরাই? ভালোই বলছি, গাড়ি সরান, না হলে কিন্তু ভালো হবে না। নিশান কিছুটা এগিয়ে বলল, আমিও দেখতে চাই খারাপ কি হতে পারে। আনায়া বাঁকা হাসলো। নিশানকে কিছু না বলে গাড়িতে যেয়ে বসলো। নিশান ভুরুকুচকে তাকিয়ে আছে আনায়া কি করে সেটা দেখার জন্য। আনায়া গাড়িটা কিছুটা ব্যাকে নিয়ে স্পিড বাড়িয়ে নিশানের গাড়ির পাশ দিয়ে গেল। এতে নিশানের গাড়ির লুকিং গ্লাস আর পাশের ডোরের গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল। আনায়া পিছু ফিরে একবার দেখলো না, কোনো কিছু পরোয়া না করে সোজা চলে গেল। পিছনে ফেলে রেখে গেল অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকা নিশানকে। নিশানের যেন আজ অবাক হওয়ার দিন। ও ভাবতেও পারেনি আনায়া এভাবে ওর গাড়ির ওভারটেক করে চলে যাবে। নিজের গাড়ির এই হাল দেখে রাগান্বিত হয়ে গাড়ির বেনেটের উপর ঘুষি দিয়ে বলল, আমি তোমাকে ছাড়বো না মিস শেহরিশ আয়না। অর্ণবকে পেয়ে তোমার পাখনা গজিয়েছে না? ওই পাখনাখানা আমি খুব জলদি ছেড়ে দেব। আমি তোমার আর অর্ণবের জীবনের আবার ফিরছি। অর্ণবকে এবার আমি সর্বহারা করে দেব। ইটস মাই প্রমিস। আকাশে কালো মেঘের ঘন ঘটা। আনায়ার মনেও বিষাদের ঘন ছায়া। আকাশের কালো মেঘ বৃষ্টি রূপে বর্ষিত হলেও আনায়া নামক রমণীর বিষাদেরা কখনো ঝরে পড়ে না। তাদের যে ঝরতে মানা আছে, কঠোর বিধি নিষেধ। আনায়া এই বিষাদ বিলাসের মাঝে এক পশলা বৃষ্টি হয়ে হানা দিল অর্ণব নামক পুষ্টির ভাবনা। মানুষটা কাল রাতের পর আর কোনো খবর নিল না, না দিল ফোন আর না দিল দেখা সামনাসামনি। আনায়া কি অর্ণবকে মিস করছে? মিস করা কি অস্বাভাবিক কিছু? যে মানুষটা বিগত কয়েকদিন যাবৎ ওর সকল খবর রাখছে, ওকে সময় দিচ্ছে, হঠাৎ করে মানুষটার অভাববোধ করা অস্বাভাবিক কিছুই না। আনায়া ফোন হাতে তুলে নিল অর্ণবকে ফোন করার উদ্দেশ্যে। নাম্বার ডায়াল করতে যেও করলো না। ওর অস্বস্তি হচ্ছে। সকল ভাবনার অবসান ঘটিয়ে অর্ণবের নাম্বারে কল দিল। মুহূর্তে মেলি কণ্ঠ জানান দিল অপর পাশের ব্যক্তিটি ব্যস্ত আছে। আনায়া হতাশ হয়ে ফোনটা পাশে রেখে দিল। মুহূর্তের ব্যবধানে পাশে রাখা ফোনটা বেজে উঠল। আনায়া স্ক্রিনে তাকিয়ে দেখলো অশুভ লোক নামে ভেসে উঠছে। আনায়ার মনে অভিমান জেগে উঠল। না, সে ফোন ধরবে না। কেন ধরবে? একটু আগে মানুষটা ব্যস্ততা দেখিয়েছে, এখনো নিজেও ব্যস্ততা দেখাবে। ধরবে না ফোন। বাঁচতে বাঁচতে একসময় কেটে গেল। এভাবে 3 বার বাজার পর আনায়ার মনে দয়া হলো। ফোন রিসিভ করে চুপচাপ কানে ধরে বসে রইল। অর্ণব কিছুক্ষণ নীরবে প্রেয়সীর নিঃশ্বাসের শব্দ শুনল। প্রিয়সীর অভিমান হয়েছে বুঝি?
ব্যস্ত মানুষের কি সময় আছে কারো অভিমানের খোঁজ নেয়ার? যার পুরো সময় প্রেয়সীর জন্য বরাদ্দ করা, সে কিভাবে না জেনে থাকবে প্রেয়সীর অভিমান বার্তা? ব্যস্ততা তার না প্রেয়সীর? মোটেও না। ব্যস্ত না হলে প্রথমবারেই কল রিসিভ হতো, চতুর্থবারে নয়। আপনি আমাকে 4 বার কখন ফোন দিলেন? আমার ফোনে তো 3টা কল এসছে, তৃতীয়বারের বেলায় আমি রিসিভ করলাম। তার মানে? আনিয়া ভুরকুচকি বলল, তার মানে? আমাদের ভালোবাসার টান এত বেশি যে একই সময় দূর থেকেও আমরা একে অপরকে মিস করছি। ভালোবাসা নেই বুঝি? আনিয়া বেখেয়ালে বলল। থাকার কথা ছিল কি? হতে কতক্ষণ? আনিয়া কথা ঘোরাতে বলল, আপনার কাজ নেই? এই আপনাকে এমপি বানিয়েছে কে? আপনি আবার ভোট চুরি করে এমপি হননি তো? তোমার মনে রাজা হওয়ার নির্বাচন হলে আমি ভোট চুরি করতেও রাজি আছি। অনুপ আনিয়ার সাথে কথা বলছে এমন সময় তাপস এসে বলল। ভাই মিটিংয়ের সময় হয়ে গেছে। অনুপের মুখ থেকে জসূচক শব্দ বের হলো। ধমকে সুরে বলল, তোদের জন্য কি এখন আমি শান্তি মতো ফোনেও কথা বলতে পারবো না? তাপস কিছু না বলে অসহায়ের মতো তাকিয়ে রইল। নিজে এই সময় মিটিং ডেকে এখন ওর মতো বেচারা একটা ছেলের উপর দোষ চাপাচ্ছে। নিজের হয়ে সাফাই গাইতে গেলে অনুপ দিবে এক রাম ধমক, তাই চুপ করে রইল। অনুপ আনায়াকে বিদায় দিয়ে মিটিংয়ে গেল। আধারে নিমজ্জিত ঘরে রকিং চেয়ারে দুলছে এক যুবক। মস্তিষ্কে চলছে তার জঘন্য নীলা খেলা। পরিকল্পনায় আছে কারোর বিনাশ ঘটানো। এক দফা পরিকল্পনা শেষে ঘর কাঁপিয়ে হেসে উঠল। কি জঘন্য সেই হাসি! হাসিতে রয়েছে প্রতিশোধের নেশা, কাউকে ধ্বংস করার বিশ্রী নিয়ত, কারো কাছ থেকে তার প্রিয় সকল কিছু ছিনিয়ে নেওয়ার নেশা। যে নেশায় বোধ হয়ে আছে সে। আদৌ কি তার সেই পরিকল্পনা সফল হবে, নাকি সব বেচতে দিবে, পুনরায় জিতে যাবে প্রতিপক্ষ? কি হবে সেটা তো নিয়তির খেলা। রাতে ঘুটঘুটে আধারে বেলকনিতে দাঁড়িয়ে আছে আনায়া। মৃদু বাতাস বইছে যা আনায়ের মনে প্রশান্তির ছোঁয়া দিচ্ছে। কারোর হয়তো আনায়ের প্রশান্তি পছন্দ হলো না। ফোনে মেসেজের টোন বেজে উঠলো। আনায়া ফোন হাতে নিয়ে দেখলো। ওয়ার্নিং দিয়েছিলাম তোমায়, তবে শুনলে না, তাই অপেক্ষা করো নিজের কাছের মানুষের করুণ রূপ দেখার জন্য। আনায়ার বুঝতে দেরি হলো না বাচ্চাটা কে পাঠিয়েছে। আনায়া হতাশ। এই অতীত কি কখন ওর পিছু ছাড়বে না? সে যত চাই অতীত থেকে বেরিয়ে আসতে, অতীত ওকে ততটাই ঘিরে ধরে। সে তো চলে গিয়েছিল ওকে অপমান অবহেলা করে, তবে কেন আবার ফিরে আসতে চাইছে? আনায়া তো তার ক্ষতি করেনি, তবে সে নিজেই এসেছিল, আবার নিজের ইচ্ছেতেই চলে গিয়েছে। মাঝে দিয়ে গিয়েছে এক মুঠো বিষাদের স্মৃতি। কিন্তু বাচ্চাই কাছের মানুষ বলতে কাকেই বোঝানো হয়েছে? অনুপকে। ও হন্তদন্ত হয়ে যে নাম্বার থেকে মেসেজ এসেছে সেই নাম্বারই কল দিল, কিন্তু ওকে হতাশ হতে হলো। নাম্বারটা বন্ধ। আনায়া সময় নিয়ে নিজেকে সামলে নিল। আর যাই হোক, ও চায় না ওর জন্য কারোর ক্ষতি হোক। আনায়া বন্ধুরা, নিশ্চয়ই গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। তোমাদের জন্যই আমার এই গল্পটি নিয়ে এরকম মজার গল্প আমাদের কাছে অনেক আছে, তাই প্রতিদিন গল্প শুনতে আমাদের সাথেই থাকবেন। এরকম গল্প অন্য কোথাও পাবেন না। গল্পগুলো অনেক মজাদার। সবাই গল্পগুলো শুনে মজার মজার কমেন্ট করুন। আমি তোমাদের জন্য কি ধরনের গল্প বানাবো তা কমেন্ট করে জানান। যার কমেন্টে বেশি লাইক করবে তাকে আমার ঠিকানা দিক। বন্ধুরা, সম্পূর্ণ গল্পটি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।